Dear friends, welcome to our channel. Let's make them easy. আলোচনা করছি ইমিলি ডিকিনসনের একটি বিখ্যাত কবিতা আই টেস্ট লিকার নেভার ব্রিউড নিয়ে। ডিকিনসন 1830 সালে জন্মগ্রহণ করেন এবং 1886-তে মৃত্যুবরণ করেন। শৈশব থেকে তিনি একটু অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। একাকী বা নিঃসঙ্গ অবস্থায় থাকতে পছন্দ করতেন। সাদা কাপড়ের প্রতি তার প্রচন্ড ঝোঁক ছিল। অতিথিদের আপ্যায়নে তিনি কখনোই তাদের সামনে আসতেন না। তিনি অত্যন্ত চাপা স্বভাবের ইন্ট্রোভার্ট ছিলেন। তিনি কখনো বিয়েও করেননি। তিনি 1800-রও বেশি কবিতা লিখেছেন, কিন্তু এর মধ্যে 1 ডজন কবিতাও প্রকাশ পায়নি বা প্রকাশ করেননি। অল্প কিছু কবিতা প্রকাশ পেয়েছে এবং তার লেখা বা কবিতাগুলোর মূল বিষয়বস্তু হলো মৃত্যু আর ইমর্টালিটি, অমরত্ব। তিনি মৃত্যু নিয়ে বেশি কল্পনা করতেন এবং অমরত্ব নিয়ে চিন্তা করতেন। এমনকি বন্ধু বান্ধবের কাছে যে তিনি চিঠি লিখতেন, এই চিঠিগুলোর মধ্যেও মৃত্যু সম্পর্কে তিনি চিন্তার কথা তুলে ধরতেন বা তার অমরত্ব নিয়ে কথা বলতেন। এক কথায় মৃত্যু থাকতোই। তার লেখার মূল টপিকই ছিল ডেথ। তো কবিতার টাইটেলটি হচ্ছে আই টেস্ট এ লিকার নেভার ব্রিউড। মিনিংটা এরকম হয় যে আমি একটা লিকার বা পানীয় পান করেছি, নেভার ব্রিউড, যেটা কখনোই ঘনীভূত হবে না বা ফ্রিজ হবে না এমন। কবি এখানে লিকার বা পানীয়র কথা উল্লেখ করেছেন এবং যেই পানীয় সাধারণ পানীয় না, এটা একটা অ্যালকোহলের কথা বলেছেন এবং এই কবিতার মধ্য দিয়ে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরেছেন তিনি ভিন্নভাবে, একটু এক্সেপশনাল ওয়েতে। কবি লিকার বলতে এক পানীয়কে বোঝাচ্ছেন যেটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, জেনারেল কোনো ড্রিঙ্ক না, এটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, নেশাজাত দ্রব্য বা পানীয়। এখানে ডিরেক্টলি তিনি মদকে বুঝিয়েছেন, কিন্তু তিনি নেশাজাত দ্রব্য বা লিকার পান করেছেন, তিনি যেটা পান করেছেন সেটা একটু ভিন্ন, এক্সেপশনাল। সেটা কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক না, সেটা প্রকৃতির রূপ, রস, সৌন্দর্য, প্রকৃতির রস, প্রকৃতির সৌন্দর্য। সে মদের স্বাদ সাধারণ মদের চেয়ে একটু ভিন্ন, এর ফ্লেভারটাও অন্যান্য মদের চেয়েও ভিন্ন। পৃথিবীর কোনো মানুষ সে মদ তৈরি করতে পারে না। অর্থাৎ তিনি যে মদ পান করেছেন সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এটাকে তিনি মদের সঙ্গে তুলনা করেছেন, একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক হিসাবে বর্ণনা করেছেন। এটা কোনো ন্যাচারাল অ্যালকোহল না, এটা প্রকৃতির অ্যালকোহল হিসেবে তিনি বলেছেন। ন্যাচারাল অ্যালকোহল, প্রকৃতির অ্যালকোহল, এটা একটা সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, যেটাকে তিনি অ্যালকোহল হিসেবে কল্পনা করেছেন। এবং এটার এক্সিলারেটিং ইফেক্ট, অর্থাৎ নেশা ধরার যে একটা ক্ষমতা আছে, এটা অন্যান্য মদের চেয়ে আলাদা, অনেক স্থায়ী। অর্থাৎ মদ খেলে বা নেশা নিলে, ড্রাগস নিলে যে 2-4 ঘন্টা একটু নেশা থেকে যায় বা নেশার ঘোর কাটতে দেরি হয়, সে নেশার ঘোরের স্থায়িত্বের কথা এখানে বুঝাচ্ছেন। কবি বলছেন যে তিনি যে মদটা খান, এই মদ বা এই অ্যালকোহলিক ড্রিঙ্ক পান করার ফলে তার নেশাটা এতই থাকে বা এতটাই পরিমাণ হয়, লং লাস্টিং হয়, যে নেশাটা কখনোই কাটে না। কবি এই নেশার ঘোর থেকে বেরিয়ে আসতে পারছেন না, এই কথা বোঝাতে চাচ্ছেন যে নেশার ঘোর কাটছে না কবি। প্রকৃতির সৌন্দর্য তাকে এতটাই বিমোহিত করেছে যে এই সৌন্দর্যের কাছ থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। এবং মদের উপর যে একটা বুদবুদ জমে, ঠিক কবি যে মদটা পান করেছেন, এই মদের উপরে যে পালস, যে বুদবুদটা রয়েছে, এটা জল জল করছে এবং রেয়ার পাল, মুক্তার মতো। এই পালটা সহজে আসলে তৈরি হয় না, সহজে দেখা যায় না, চোখে পড়ে না। এরকম একটা ব্যতিক্রম ধরনের পালের চিত্র বা ছবি রয়েছে কবির খাওয়া এই মদের মধ্যে। তো আমি আবারও বুঝাতে চাচ্ছি, কবি যে মদের কথা বলছেন, আসলে তিনি সেই মদটাই বলছেন, প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্যকে তিনি মদ হিসাবে কল্পনা করেছেন এবং তার নেশার এক্সিলারেটিং ইফেক্ট, এটা নিয়ে তিনি বলছেন। সে মদের ঘোর এবং সাধারণ মদের ঘোরের কথা বলছেন। সে লিকার হলো বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। এখানে কবি ডিরেক্টলি তুলে ধরেছেন ফ্রেশ এয়ার অ্যান্ড ডিউ, অর্থাৎ এই মুক্ত বাতাস এবং ডিউ শিশির। কবি এই দুটাকে পান করেছেন এবং কবিকে এতটাই আকৃষ্ট করেছে সকালের ফ্রেশ এয়ার এবং এই ডিউ, যেটা কবিকে মোহনীয় করেছে। কোন মদ, কবি অনেক মদ খেয়েছেন, কিন্তু এই মদের যে একটা নেশা কবিকে এতটাই আকৃষ্ট করেছে, এতটাই টালমাটাল অবস্থা করেছে, যেটা অন্য কোনো মদ করতে পারেনি। সুতরাং কবি এই প্রকৃতির সৌন্দর্যের একটা পাওয়ার, সেটাকে অন্যভাবে উপস্থাপন করছেন, মদের নেশার সঙ্গে তুলে ধরছেন। কেননা কবি এই নেশাটাকে ভুলতে পারছেন না, বা কবি অ্যাডিক্টেড হয়ে গেছেন এই ন্যাচারাল বিউটির প্রতি, তাই তিনি মদের সঙ্গে এটাকে তুলনা করেছেন। কবি এখানে তুলে ধরেছেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট অথবা জার্মানির যে রাইন নদী রয়েছে,
এই রাইন নদী বা এর চারপাশ অ্যালকোহলের জন্য অনেক বিখ্যাত ছিল, মানে এখানে খুব দামি দামি মদ তৈরি হতো এবং সে মদের নেশা হার মেনেছে কবি যে মদ খেয়েছে, অর্থাৎ ফ্রেশ এয়ার এবং ডিউ এর সৌন্দর্যের কাছে হার মেনেছে। কবি এটা বোঝাতে চাচ্ছেন। কবির মতে ফ্রেশ এয়ার এবং ডিউ এর নেশার কাছে অন্য নেশা বেমানান, এবং এই নেশার যে একটা ইফেক্ট বা পাওয়ার সেটা এন্ডলেস, সীমাহীন, এটা শেষ হয় না, এই নেশার ঘোর কাটে না, এই নেশা সব সময় আকৃষ্ট করতে থাকে। উক্ত কবিতায় কবি ডিকিনসন কল্পনা করছেন সে ইন বা সরাইখানায় ড্রিঙ্কিং করছে। এই ইন বা সরাইখানা তিনি প্রকৃতি হিসেবে কল্পনা করেছেন। ইন বা সরাইখানাতে যেমন মানুষ মদ খায়, কবি প্রকৃতির কূলে বসে প্রকৃতিকে একটা ইন হিসেবে কল্পনা করছেন এবং সে ড্রিঙ্ক করতেই থাকবে, অর্থাৎ নেশা করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ওনার বা ল্যান্ডলর্ড তাকে বের করে দিচ্ছে। আমরা জানি যে এই হোটেলের বা সরাইখানার মালিকরা যারা নেশা করতে আসে এদেরকে ওয়েলকাম জানায়, কিন্তু যখন খুব বেশি খেয়ে ফেলে তারা বেসামাল হয়ে যায় এবং পরিবেশ নোংরা করে, তখন তাদেরকে কি করে, কিক আউট করে দেয়, মানে বের করে দেয়। তো কবি বলছে আমি এই নেশাটা পান করতেই থাকবো এরকম একটা পরিস্থিতি না আসা পর্যন্ত, ইনকিপার যতক্ষণ না আমাকে বের করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই নেশা করতেই থাকবো বা এটা খেতেই থাকবো। তিনি আবার কল্পনা করছেন যে তিনি মল্টেন ব্লুতে নেশা করছেন, বা এই মল্টেন ব্লু হচ্ছে একটা সরাইখানা, এটা ইমাজিনারি একটা সরাইখানা। তিনি আকাশকে কল্পনা করেছেন যে আকাশে বসে তিনি খাচ্ছেন মদ, আকাশের সৌন্দর্যগুলো উপলব্ধি করছেন। সুতরাং এই মল্টেন ব্লু হচ্ছে একটা ইন বা সরাইখানা, এবং এই কথাগুলোর মধ্য দিয়ে প্রকৃতির প্রতি কবির যে একটা গভীর ভালোবাসা সেটা উঠে এসেছে। প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা এখানে উঠে এসেছে, যে এই সৌন্দর্যটা কবি পান করতেই থাকবে বা দেখতেই থাকবে, এটাকে এনজয় করতে থাকবে যতক্ষণ না ইনকিপার তাকে বের করে দিচ্ছে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সেটা করতে থাকবে। সে ততক্ষণ পান করবে যতক্ষণ ফক্স গ্লোভ স্টপ ব্লুমিং, অর্থাৎ এটা একটা ফুল বোঝাচ্ছে, এই ফুল যতক্ষণ না ফোটা বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সে খেতে থাকবে। আবার বলছেন বাটারফ্লাইস যতক্ষণ পর্যন্ত মধু সংগ্রহ বন্ধ না করে দেয় ততক্ষণ পর্যন্ত সে খেতেই থাকবে। এই কথাগুলো এইরকম যে বাটারফ্লাই তারা মধুর পিছনে দৌড়ায় বা বি মৌমাছিগুলো দৌড়ায়, এটা কিন্তু তাদের নেশা, তাদের কাজে হচ্ছে মধু সংগ্রহ করা। অর্থাৎ তারা যদি এক সময় অলস হয়ে যায় বা আগ্রহ না থাকে, অনাগ্রহ সৃষ্টি হয়, তখনও কবি সেটা পান করবেন। কবি কখনোই এই নেশা থেকে বেরিয়ে আসবেন না বা কবি কখনো এর থেকে বিচ্যুত হবে না, এটাই এখানে বুঝাতে চাচ্ছেন কবি। শেষের স্ট্যান্জাতে ডিকিনসন বলছেন সে তার ড্রিঙ্কিং কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত শেরাফস বা সেন্ট নোটিস করবে তাকে। এই শেরাফ এবং সেন্ট দ্বারা তিনি অ্যাঞ্জেলকে বুঝিয়েছেন যে যতক্ষণ না অ্যাঞ্জেল তার সঙ্গে মিট করবে, অর্থাৎ তিনি মারা যাবেন, মৃত্যুর আগ পর্যন্ত কবি এই নেশাগুলো পান করবেন। কবির কল্পনায় অ্যাঞ্জেলরা তাদের এই যে স্নোই হেডস, অর্থাৎ তুষার ভেজায় তাদের এই যে হ্যাট বা টুপি, যেটা এই টুপিটা নাড়াবে, অর্থাৎ গড তাকে যতক্ষণ না সাড়া দেবে। অ্যাঞ্জেল সেন্ট দ্বারা ডিকিনসন এখানে গডকে বুঝিয়েছেন যতক্ষণ না তাদের সঙ্গে তার মিট হবে বা দেখা হবে। অর্থাৎ এই কথাগুলোর মধ্যে দিয়ে তিনি মৃত্যু কল্পনা করছেন, যে মৃত্যুর আগ পর্যন্ত সে এই নেশা পান করে যাবে। সে হাই লেভেলের ইমাজিনেশন করছে যে সূর্যের গায়ে হেলান দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। এটা তার উঁচু মানের একটা উঁচু লেভেলের ইমাজিনেশন পাওয়ার। অর্থাৎ এই কবিতাটিতে কবি বলছে তার মৃত্যুর আগ পর্যন্ত সে নেশা পান করবে, অর্থাৎ প্রকৃতির এই সৌন্দর্যটাকে সে অবলোকন করবে বা দেখে যাবে। প্রকৃতির এই সৌন্দর্য তাকে এতটাই বিমোহিত করেছে, নেশাগ্রস্ত করেছে, যে পৃথিবীতে যে সব মদ আছে বা অ্যালকোহল আছে এদের নেশা ধরার ক্ষমতা তার কাছে হার মানায়। এটা লং লাস্টিং না, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য খুব বেশি লং লাস্টিং। তো এটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য। কবি একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এখানে কবি অ্যাকচুয়ালি কোনো ড্রিঙ্কস বা কোনো অ্যালকোহল নেননি, কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখে যে একটা বিমোহিত হয়েছেন, তাকে যে নেশা ধরেছে, সেটাকে তিনি কল্পনা করেছেন ড্রাগস নেওয়ার সাথে বা মদ বা অ্যালকোহলের সাথে। অ্যালকোহল বা মদ খেলে যে একটা নেশা ধরে বা মানুষ একটা ঘোরের মধ্যে থাকে, ঠিক তেমনি কবি প্রকৃতির সৌন্দর্য দেখে ওখানেই ঘোরপাক খাচ্ছেন, ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এই নেশার মধ্যে সে মিশে গেছেন। আর এই নেশাটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। তো যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।